এখানে বলছে ফারহান এন্টারপ্রাইজের নির্মাতা রেয়ামিল ও সমন্বয় সমূহ বিবেচনা পূর্বক 2017 সালের 30 জুন সমাপ্ত বছরের জন্য বিশুদায় বিবরণী ও মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী এবং উক্ত তারিখের আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। এটা কিন্তু রেয়ামিলটা আমাদের উম, রেয়ামিলটা কিন্তু আমাদের তোমার 2017 সালের 30 জুন তারিখের। সাধারণত অনেক বেশিরভাগ অঙ্কে থাকে হচ্ছে জানুয়ারির 1 থেকে 31 ডিসেম্বর, কিন্তু এটা আবার 30 জুন থেকে শুরু। তারিখটা কি দেখতে পাইছো তোমরা? জি জি স্যার। স্যার। আচ্ছা, আমি আরেকটু জুম জি করে স্যার, নিই। দেখতে পেয়েছি স্যার। হ্যাঁ, জি স্যার। এটা হচ্ছে 30 জুন। এই 30 জুন হচ্ছে 30 জুন হওয়ার কারণে আমাদের যে কাজটা করতে হবে, কাজটা হইতেছে 6/6/2017। তাহলে দেখো, এই অঙ্কটা হইতেছে আমাদের 1 জুলাই 2016 থেকে শুরু এবং 31 মার্চ 2017-তে এসে 1 বছর। ঠিক আছে, 30 জুন 2017, 30 জুন 2017 থেকে অঙ্কটা আমাদের শেষ হয়েছে এবং এই অঙ্কটা শুরু হয়েছিল হচ্ছে আমাদের 1 জুলাই 2016। এখানে আমাদের বলছে দেনাদার 20,000, পাওনাদার 37,000, চালান কোঠা 70,000, সাধারণ সঞ্চিতি 1,000, 10,000, হাতে নগদ 18,600, মূলধন 1 লক্ষ, উত্তোলন হচ্ছে 35,000। এরকম করে আমাদের যে এন্ট্রিগুলো আছে মোটামুটি সবার সাথে তোমরা পরিচিত আছো। এর মধ্যে একটা আছে হচ্ছে বেতন ও সম্মানী। এটা বেতনের মতোই। সাধারণ খরচটা হচ্ছে মণিহারি, এরকমই। লিগেল চার্জ, লিগেল চার্জ হচ্ছে আমরা আইনি খরচ যেটা। তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, তাহলে লিগেল খরচটা কি? আইনি খরচটা। বিজ্ঞাপন, বিবিধ খরচ আছে, ব্যাংক জমা অতিরিক্ত আছে, প্রাপ্ত বার্তা আছে, ভ্রমণ খরচ। ভ্রমণ খরচ হচ্ছে তোমাদের ওই বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যেতে হয়, প্রোডাক্ট ক্রয় বিক্রয়ের জন্য হোক যেতে হয়, সেজন্য যে খরচটা হয় সেটা নাম হচ্ছে ভ্রমণ খরচ। এরপর আছে প্রাপ্ত ভাড়া, আয়কর। আয়কর হচ্ছে উত্তোলন। আয়করটা কি? উত্তোলন। এরপর দেখো বলছে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 1,000 টাকা হিসাবভুক্ত হয়নি। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 1,000 টাকা হিসাবভুক্ত হয়নি। এই 1,000 টাকা যে হিসাবভুক্ত হয়নি সেটা আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা কয় থেকে বাদ দেবো। এখানে অঙ্কে কয় আছে না? এই যে কয়, 84,000 টাকা থেকে এই 1,000 টাকা বাদ যাবে। তারপরে তোমার উত্তোলনের সাথে এই 1,000 টাকা যোগ হবে। অলিখিত আন্তঃফেরত আর বহিঃফেরত। এটা আন্তঃফেরতটা হচ্ছে বিক্রয় ফেরত আর বহিঃফেরতটা হচ্ছে ক্রয় ফেরত। আন্তঃফেরতটা ক্রয় থেকে বাদ যাবে, বহিঃফেরতটা হচ্ছে বিক্রয় থেকে বাদ যাবে। বীমা প্রিমিয়াম 17 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত পরিশোধিত 1 বছরের জন্য। এটা আমরা ওই বীমা প্রিমিয়ামের সাথে অ্যাডজাস্ট করে নেব। দেখো এখানে 2017 30 সেপ্টেম্বর, আর আমাদের অঙ্কের শেষ হচ্ছে 30 জুন 2017। তাহলে এখানে সেপ্টেম্বর পর্যন্ত কয় মাস? জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 3 মাস। এই 3 মাস হচ্ছে আমাদের 3 মাসে বীমা প্রিমিয়াম অগ্রিম দেওয়া আছে। অবিহিত মণিহারি সাধারণ খরচ থেকে বাদ যাবে। 1 মাসে বাড়ি ভাড়া অনাদায়ী, এটা বাড়ি ভাড়ার সাথে যোগ হবে। দেনাদারের 2,000 টাকা অবলম্বন, এই 2,000 টাকা কুড়ি হিসেবে দেখা যাবে। আর 10% সন্দেহজনক দেনা সঞ্চিতি, দেনাদার থেকে 2,000 টাকা বাদ দেওয়ার পরে যে রেজাল্ট হবে তার উপর 10% খরচ করতে হবে। আর কোম্পানি মজুত পণ্য 20,000 টাকা, 40,000 টাকা আমাদের দুই জায়গায় দেখাতে হবে। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। সবাই ছক কাটো যে বিশুদ্ধ আয় বিবরণী ছকটা কেটে ফেলো। বিশুদ্ধ আয় বিবরণী ছকটা এই যেরকম হবে, মানিক সাহেব, এই যেরকম ছক। জি স্যার, কাটছি স্যার। স্যার কাটা শেষ। হ্যাঁ, তাহলে কাটা শেষ ছক কি? জি স্যার, কাটা শেষ। সব কাটা শেষ স্যার। লেখো, সর্বপ্রথমে আমরা লিখবো বিক্রয় 1,54,000। বিক্রয় 1,54,000, ফার্স্ট সেকেন্ড কলামে 1,54,000। তারপর লেখো বাদ আন্তঃফেরত 4,000। বাদ আন্তঃফেরত 4,000। লিখছো আন্তঃফেরত 4,000? হ্যাঁ, আন্তঃফেরত 4,000। আমরা প্রথমে লিখবো হচ্ছে বিক্রয় 1,54,000। এই যে 1,54,000, এটা এর থেকে বাদ যাবে আন্তঃফেরত, এই যে 4,000 টাকা, এই 4,000 টাকা। তারপর লিখছো?
জি স্যার, দেখছি স্যার, দেখছি স্যার। হ্যাঁ, 1,54,000। এরপরে বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বাদ বিক্রিত পণ্যের ব্যয়। হেডলাইন দাও, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। হেডলাইন দিছো? এই যে এরকম করে হেডলাইন দাও, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। জি স্যার, দেখছি স্যার। হ্যাঁ, এবার আসো আমরা লিখবো প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য আছে 30,000। প্রারম্ভিক মজুত পণ্য 30,000। লিখছো 30,000। এরপর লেখো কয় 84,000। তাহলে আমরা প্রারম্ভিক মজুত পণ্য 30,000, কয় হচ্ছে 84,000। কয় থেকে কয় ফেরত যাবে বাদ 2,000। কয় ফেরত বাদ 2,000। বাদ পণ্য উত্তোলন 1,000। এই যেরকম হবে, কয় 84,000 বাদ পণ্য উত্তোলন 1,000 বাদ বহি ফেরত 2,000। ফার্স্ট কলাম এগুলো বাদ সাদ দেওয়ার পরে থাকবে হচ্ছে 81,000। দেখে লিখে ফেলো 81,000। লিখছো এটা? হ্যালো, জি স্যার, লিখছি। জি স্যার, লিখছি স্যার। রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে তো বোঝা যাবে না তুমি কি অতটুকু লিখছো না লিখছো। জি স্যার। আচ্ছা, আমরা তাহলে কি লিখলাম? কয় লিখছি 84,000 বাদ পণ্য উত্তোলন 1,000 বাদ বহি ফেরত 2,000, এই 81,000, তাই না? এরপরে আসো, লেখো জাহাজ ভাড়া সেকেন্ড কলামে 4,000, শুল্ক 1,000, ডক চার্জ 1,700। জাহাজ ভাড়া 4,000, শুল্ক 1,000, ডক চার্জ 1,700। লেখা হয়েছে জাহাজ ভাড়া, শুল্ক, ডক চার্জ। জাহাজ ভাড়া জি 4,000, স্যার। শুল্ক 1,000, ডক চার্জ 1,700। তাহলে আমরা এখান থেকে যোগ করবো প্রারম্ভিক মূলধন মজুত পণ্য 30,000, কয় 81,000, 4,000, এগুলো সব যোগ করে রেজাল্ট আসবে হচ্ছে 1,17,700। এর থেকে বাদ যাবে সমাপনী মজুত পণ্য। এই যে সমাপনী মজুত পণ্য 40,000। দেখো এই যে সমাপনী মজুত পণ্য 40,000 আছেন এখানে। এই যে সমাপনী মজুত পণ্য জি 40,000। স্যার, আছে স্যার। সমাপনী মজুত পণ্য 40,000 বাদ যাবে। বাদ গেল কত থেকে? জি স্যার। 1,17,700 থেকে 40,000 বাদ গেলে থাকবে 77,700। এবার 1,50,000 থেকে 77,700 বাদ দিলে মানে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় নিজ বিক্রয় থেকে বাদ দিলে বের হবে হচ্ছে মোট মুনাফা 72,300। 1,50,000 থেকে 77,700 বাদ দিলে বের হবে কি মোট মুনাফা 72,300। মোট জি মুনাফা, স্যার। মোট মুনাফা পর্যন্ত জি সবার স্যার। লেখা জি শেষ। স্যার। এরপরের হেডলাইন জি কি স্যার। নওয়াব সাহেব? এরপরের এরপর স্যার হেডলাইন কি? পরিচালন, পরিচালন ভাই। পরিচালন ব্যয়। মানিক, মানিক, এরপরে এরপরের জি স্যার, হেডলাইনটা বলেন কি? স্যার। জি স্যার। এরপরের হেডলাইনটা কি? জি স্যার, বলুন স্যার। স্যারের পরের হেডলাইন হলো ভাত পরিচালনটা স্যার। পরিচালন ব্যয়।
হ্যাঁ, আমরা এখন লিখবো হচ্ছে বেতন। লেখো বেতন ও সম্মানী 18,000। বেতন ও সম্মানী 18,000। বেতন ও সম্মানী 18,000। এখানে সমন্বয় বেতনের নিয়ে কিছু বলা নাই, তার মানে 18,000টা সেকেন্ড কলামে লিখবো। এরপর দালানের মেরামত 2,600। দালানের মেরামত 2,600 লিখছ? দালানের মেরামত 2,600। জি স্যার, লিখছি স্যার। এরপরে লেখো সাধারণ খরচ। সাধারণ খরচ 5,000। আর সাধারণ খরচ নিয়ে যেখানে একটা বলা আছে দেখো, অব্যবহৃত মণিহারি 1,000, তার মানে সাধারণ খরচ থেকে মণিহারি বাদ যাবে, অব্যবহৃত মণিহারি বাদ যাবে 5,000 থেকে 1,000 বাদ। হ্যাঁ, লেখো সাধারণ খরচ 5,000 বাদ অব্যবহৃত মণিহারি 1,000, বিয়োগ করলে হইলো 4,000। বিয়োগ করলে 4,000। এটা লেখা হয়েছে? জি স্যার, লেখা আছে স্যার। এরপরে আসো বীমা প্রিমিয়াম 1,500। বীমা প্রিমিয়াম 1,500 বাদ অগ্রিম। বীমা প্রিমিয়াম 1,500 বাদ অগ্রিম। এই ক্যালকুলেটর নাও এখন। 1,500কে 12 দিয়ে ভাগ করো, 3 দিয়ে গুণ করো, কত আসে দেখো। 1500কে 12 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ। স্যার 375। 300। স্যার 1,125 স্যার। 12 দিয়ে ভাগ করলে 125, কিন্তু 3 দিয়ে গুণ করো আবার। 375। এই 375 বীমা প্রিমিয়াম থেকে বাদ অগ্রিম। 1500 থেকে 375 বিয়োগ করো। 1500 থেকে 375 বিয়োগ করো, বিয়োগ করলে কত হয়? 1,125। স্যার 1,125 স্যার। হ্যাঁ, 1,125 লিখছো? এবার আসো লিগেল চার্জ 3,000। লিগেল চার্জ 3,000। বিজ্ঞাপন 5,500। 5,500 চার্জ কুরিন বিজ্ঞাপন। ভ্রমণ খরচ লাগো 3,000। এখন দেখো আমাদের পরিচালন ব্যয়ের এ পর্যন্ত শেষ আমাদের, বিজ্ঞাপন পর্যন্ত। এখন একটা এন্ট্রি বাকি আছে, সেটা হচ্ছে কুরিন। এবার কুরিন শুরু করো, লেখো কুরিন 2,000। কুরিন লিখছো 2,000। কুরিন 2,000 লিখছো? স্যার কোথায় লাগবে স্যার 2,000 স্যার? হ্যাঁ, কোথায় লাগবে 2,000? কুরিন 2,000 কোথায় লিখবা? এই যে কুরিন লিখবা। অঙ্ক চলে গেলাম নাকি? এক মিনিট। হ্যাঁ, 3,000 এতটা অবলম্বন করো। কুরিন 2,000। তোমাদের বইয়ে যেভাবে আছে সেইভাবে করা দরকার নেই, তোমাকে আমি যেভাবে বলি এইভাবে করো। কুরিন 2,000 লেখো ফার্স্ট কলামে।
লিখছো? জি স্যার, লিখছি স্যার। ফার্স্ট কলামে কুড়িন 2000 যোগ কুড়িন সঞ্চিতি যোগ কুড়িন সঞ্চিতি। এখানে দেখো দেনাদার আছে কত? 20,000 না? দেনাদার 20,000। এইখানে জি স্যার, 2020 স্যার। কত? 18,000 না? এই যে 18,000, 2000 বাদ দিলে 18,000, 18,000 না? এবার আসো, এখানে দেখো বলছে কি অবশিষ্ট দেনাদারের উপর 10% সন্দেহজনক দেনা সঞ্চিতি। এবার যোগ করো 2000 আর 300 স্যার, হয়, 3,800 স্যার, হ্যাঁ 2000, 3,800 স্যার। 3,800 না? এই 2500 বাদ দাও। 2500 বাদ দিছ? এই 3800 থেকে 2500 বাদ দিলে থাকে কত? স্যার, 1300। এই 1300 টাকাই হবে হচ্ছে তোমার কুড়িন সঞ্চিতি। মানে কি করছে 5,000, এখান থেকে আন্ত ফেরত আছে কত? 4,000 না? আন্ত ফেরতটা কিন্তু বিক্রয় ফেরত। বিক্রয় ফেরতের ফলে কি দেনাদারের পরিমাণ কমে গেছে না? দেনাদারের পরিমাণ 4,000 কমছে, তাহলে এখান থেকে আমরা আরো 4,000 বিয়োগ করব। আচ্ছা, এখানে লিখলাম 4,000 বাদ ফেরত। ফেরত 4,000, এরপরে বাদ কুড়িন। বাদ কুড়িন কত? 2,000। এবার 2,000 বাদ দিলে তোমার কত? 14,000 হয় না? ব্যাপারটা একটু দেখো, দেনাদার ছিল 20,000, ফেরত দিচ্ছে 4,000, তারপর কুড়িন ছিল 2,000, তাই না? এবার 14,000-এর উপর হলো 5%, কত পার্সেন্ট যেন, 14 অবশিষ্ট দেনাদারের উপরে 10% সন্দেহজনক দেনা সঞ্চিতি। তাহলে এরপরে হলো সন্দেহজনক দেনা সঞ্চিতি কত? সন্দেহজনক স্যার, সন্দেহজনক দেনা সঞ্চিতি স্যার 1400 টাকা স্যার। হ্যাঁ, চোদ্দ- তুমি তো এটা দেখে দেখে বললে, এটা ক্যালকুলেশন শিখতে হবে তোমার। ঠিক আছে, এবার 14,000-এর 10% কত? 1,400। ঠিক আছে, এই 14,000 10% কত তাহলে? 1,400 না? এবার দেখো, এই 14,000 থেকে 1,400 যদি তুমি বিয়োগ করো তাহলে কি হয়? এই 12,600 টাকা আমাদের সর্বশেষ দেনাদার আছে। এবার আসলে আমরা রেজাল্ট গুলো লিখি। আমরা লিখছি কুড়িন কত লিখছি? কুড়িন প্রথমে আমরা লিখবো হলো 2,000। 2,000 স্যার, 2000 লেখা হয়েছে স্যার। অবশিষ্ট দেনাদারের কুড়িন সঞ্চিতি কত লিখবো আমরা?
আমরা অবশিষ্ট দেনাদারের কুড়ির সঞ্চিতি লিখবো 1400। ঠিক আছে, 2000 যোগ 1400 কত হয়? এই যে এখানে এখানে বইয়ে যেমনি আছে এমনি লেখা যাবে না, এটা ঠিক নাই। প্রথমে আমরা লিখবো, এখানে লিখবো কত? কুড়িন বইয়ে দেওয়া আছে কত প্রথমে? এই যে 2000, এখানে আমরা লিখবো 2000। কুড়িন লিখছো 2000? হ্যালো, স্যার লিখছি, স্যার পুরো লিখছি 2,000 টাকা। 2000 যোগ নতুন কুড়িন সঞ্চিতি বা কুড়িন সঞ্চিতি 1400। তাহলে 2000 আর 1400 যোগ করে কত হয়? 3400 না? 2000 আর 1400 যোগ করলে কি 3400 হয় না? এর জি থেকে স্যার। বাদ দাও, এর থেকে বাদ দিবা হইতেছে, জি স্যার। এর থেকে বাদ দিবা হলে এই যে রেওয়া মিলে যেটা দেয়া আছে কুড়িন সঞ্চিতি 2500 বাদ কুড়িন সঞ্চিতি 2500, 900 না? হ্যালো, স্যার 900। তাহলে কুড়িন বেরোলো আমাদের 900। এরপর লেখা বিজ্ঞাপন তো লিখছোই, তাহলে আমরা এটা মিলাই আনি একটু। দালান মেরামত 2600 কি লিখছো? তারপর লেখা বেতন ও সম্মানী 18,000, তারপর সাধারণ খরচ 4000, বীমা প্রিমিয়াম 1125, লিগেল চার্জ 3000, কুড়িন 900, বিজ্ঞাপন 5500, ভ্রমণ খরচ 3000। এইবার আমাদের এখানে হলো সর্বমোট এই লাইনটা যোগ করলে রেজাল্ট আসে হইলো 38,125। 38,125। ঠিক আছে, পরিচালন মুনাফাটা কি লিখছো? পরিচালন মুনাফাটা কি লেখা হয়েছে সবার? জি স্যার। হ্যাঁ, এবার যোগ অন্যান্য আয় লেখো। প্রাপ্ত বার্তা, এই যে আমাদের রামিলে একটা প্রাপ্ত বার্তা দেয়া আছে, রামিলে প্রাপ্ত বার্তাটা কই? এই যে প্রাপ্ত বাড়ি ভাড়া 11,000, প্রাপ্ত বার্তা 4000, এটা লেখো। প্রাপ্ত বার্তা 4000, বাড়ি ভাড়া 11,000, ফার্স্ট কলামে লিখে যোগ অনাদায়ী 1000, এই টোটাল 12,000। তাহলে অন্যান্য আয়ের মধ্যে 4000 আর 12,000 যোগ করলে কত হয়? 16,000। 16,000 লিখছো? স্যার এরকম পরীক্ষা হলে থাকলে এরকম হিসাব করতে হবে কুড়ি স্যার। বুঝি নাই। পরীক্ষা হলে এরকম মানে কি স্যার, প্রশ্নে যদি এরকম কুড়ি দেওয়া থাকে এরকম হিসাব করতে হবে। হ্যাঁ, প্রশ্নে তো তোমার এরকম থাকবে, এই যে এরকম, এই যে প্রশ্নটা যে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত প্রশ্ন। আর আমরা এটা তো উত্তর থেকে আমি তোমাকে দেখাচ্ছি যে লিখতে যাতে সুবিধা হয় তোমাদের। বুঝো নাই? যোগ অন্যান্য আয় লিখছো 16,000, জি স্যার। 16,000 আর হলে 34,175 যোগ করলে হলো 50,175। এটা লেখা হয়েছে 50,175। 50,175 এ পর্যন্ত শেষ হয়েছে কিনা? এরপরে আমরা তাহলে লিখতেছি স্যার। হ্যাঁ, লেখো, তাড়াতাড়ি লেখো। বাদ অন্যান্য ব্যয়, অন্যান্য ব্যয়ের মধ্যে আছে আমাদের বিবিধ ক্ষতি। এই যে বিবিধ ক্ষতি 30, আর ব্যাংক জমাতিরিক্তের সুদ 4000। এই দুইটা লিখে যোগ করে দিলে আমাদের কাজ শেষ। এই যে বিবিধ ক্ষতি 3600 আর ব্যাংক জমাতিরিক্তের সুদ 10,000, এই সব মিলে 13,600। 50,175 থেকে 13,600 বাদ দিলে থাকবে 36,575। এটার নামই হচ্ছে নিট প্রফিট বা নিট মুনাফা। বিজয়ের কি হয়েছে পর্যন্ত? আমি দেখি তো কার কার হয়েছে পর্যন্ত। হ্যাঁ, বিজয়েরটা হয়েছে। ইয়েরটা দেখি, মানিকেরটা। মানিক কই? আর নবাবেরটা দেখি। নল। হ্যাঁ, লিখছে পর্যন্ত। নবাব সাহেব লিখছেন? জি স্যার। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই থাকুক, কারণ অঙ্কটা অনেক বড় ছিল তো। আমরা নেক্সট ডেতে তোমরা 7টার দিকে চলে আসো, কালকে 7টার দিকে চলে আসো। আচ্ছা স্যার। বিজয়ের কি সমস্যা হবে আসতে? হ্যালো,
স্যার এখন তো বলতে পারছি কালকে দেখা যাবে, যদি গাড়ি থাকে তাহলে তো সমস্যা নেই। আমি যেতে পারলে তুমিও আসতে পারবা, ঠিক আছে? আর সকালে সমস্যা হবে না, সকালে ওই যে গার্মেন্টস ওয়ার্কাররা তো বেরোয়, তুমিও বেরোয় যেতে পারবা, প্রবলেম হবে না। তাহলে সকালে 7টার দিকে চলে আসো, ইনশাল্লাহ আমরা কালকে পড়বো। কালকে পড়ি, তারপরে দেখি ওই বাকি লকডাউনের সময় কি করে না করে ওটা পরে দেখা যাবে না, ঠিক আছে? জি স্যার।